ম্যাচের যে কোনো সিচুয়েশানে, পার্টিকুলারলি কোনো টিম যখন স্ট্রাগল করে কিংবা খুব একটা ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যায় না, ওই জায়গা থেকেও কী করে কাম ব্যাক করতে হয় সেটা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ভালো বোধহয় অস্ট্রেলিয়াই জানে। ইংল্যান্ড অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এদিন টস জিতে বোলিংয়ের ডিসিশন নিয়েছিলেন ইংলিশ ক্যাপ্টেন হ্যারি ব্রুক। অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড আর ম্যাথিউ শট তাদের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই শুরু করেছিলেন, একদম চার ছক্কার ফুলঝুরি ঝরিয়ে। তো এদিন তারা নিজেদের ইনিংসগুলো খুব বেশি বড় করতে পারেননি। ট্রাভিস হেড নিজের ব্যক্তিগত 29 রানের মাথাতেই প্যাভিলিয়নে ফেরত গেলেন। অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিটা ওইখানে 46 রানের মাথায় ভেঙে গেল। এরপর উইকেটে মিচেল মার্শ আসলেও আর কি তার এর পরে পরেই ম্যাথিউ শটও তার আর কি ব্যক্তিগত 29 রানের মাথাতে তিনিও আউট হয়ে গেলেন। এরপর স্টিভ স্মিথ আসে, কিন্তু স্টিভ স্মিথ ওই প্রথম ওয়ানডেতে তিনি যেরকম আর কি টাচে ছিলেন, যেভাবে উইকেটের চারপাশে আর কি তিনি ছক্কা মারছিলেন, এই দিন আর কি তিনি সেই তার ওই এক পুরোনো টাচে একেবারেই ছিলেন না। শুরু থেকে খুবই স্ট্রাগল করছিলেন আর তার উইকেটটা তুলে নিলেন ইংলিশ ফাস্ট বোলার ম্যাথিউ পটস। তখন কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু প্রবল চাপের মধ্যে পড়ে যায়। 89 রানে তাদের 3 উইকেট চলে যায়। এই চতুর্থ উইকেটে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ওই মিচেল মার্শ আর লাবুসেনের মধ্যে আবার একটা 56 রানের জুটি গড়ে ওঠে। এই জুটিটাই অস্ট্রেলিয়াকে মূলত একটু অক্সিজেন দেয় আর কি। মিচেল মার্শের কথা বলতেই হবে, তিনি উইকেটের চারপাশে খুব সুন্দর শট খেলছিলেন, তার স্পেশালি ওই ট্রেডমার্ক অন ড্রাইভ স্ট্রেট ড্রাইভের মাধ্যমেও তিনি বাউন্ডারি বের করে নিয়েছিলেন। আমার মনে আছে একটার পুল শট খেলে তিনি ওই ডিপ স্কোয়ার লেগের উপর দিয়েও খুব সুন্দর একটা ছক্কা মেরেছিলেন। এই জুটিটাকে তিনি আর কি বলতে গেলে মূলত এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর অপরদিকে মার্নাস লাবুসেন তিনিও সাপোর্ট দিচ্ছিলেন ওই মিচেল মার্শকে। তো আর কি ওই মানে অস্ট্রেলিয়া স্কোর যখন 145, তখন এই জায়গাটায় মার্নাস লাবুসেন আউট হয়ে গেলেন। তখন তাদের স্কোর হয়ে গেল 145-4। এরপর আর কি পরের দুটো উইকেটে অস্ট্রেলিয়ার খুব বেশি বড় পার্টনারশিপ আর গড়ে ওঠেনি। তারপরে পরেই আর কি মিচেল মার্শ তিনি আর কি 60 করে ফেলেছিলেন তখন অলরেডি, তিনি আর কি সেট হয়েও নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এলেন। অল অফ আ সাডেন ওই জায়গা থেকে অস্ট্রেলিয়ার স্কোরটা হয়ে গেল 161-6। এই সপ্তম উইকেটে অস্ট্রেলিয়ার কিপার অ্যালেক্স ক্যারি আর তাদের বোলিং অলরাউন্ডার অ্যারন হার্ডির মধ্যে আবার একটা 55 রানের জুটি গড়ে ওঠে। এই জুটিটার জন্যই অস্ট্রেলিয়া তখন 200 রানের গন্ডিটা টপকায়। আর কি ওই 161-6 হয়ে গেছিলো বললাম, এই জুটিটাই তাদেরকে ওই 216 রানে পৌঁছে দেয়। তো এই 216-তে তখন সপ্তম উইকেটের পতন ঘটে, অ্যারন হার্ডি আউট হয়ে যায়। এর ঠিক পরে পরেই তাদের স্কোরটা হয়ে গেল 221-9 আর কি। 221-9 তখন একমাত্র ক্রিজের শেষ স্বীকৃত ব্যাটার বলতে ওই অ্যালেক্স ক্যারি আর অপর পাশে বোলার হেজেলউড। তো আর কি তখন মনে হতেই পারে আর হয়তো বা 10-15 রানের মধ্যেই বড়জোর এই জুটিটা ভেঙে যেতে পারে, কিন্তু এই জায়গাটাতেই আর কি অ্যালেক্স ক্যারি নিজের ক্যারিশমাটা দেখালেন। ওই 221-এ যখন 9 উইকেট পড়ে গেছিলো তখনও কিন্তু বেশ অনেকগুলো ওভারই বাকি ছিল, মানে তখনও আর কি 12-13 ওভার মতো অস্ট্রেলিয়ার হাতে ছিল। তো আর কি মানে অ্যালেক্স ক্যারি তার মানে নিজের আর কি বেশ চেনা ছন্দেই আর কি এদিন তাকে পাওয়া গেল। অনেক দিন পর আর কি অ্যালেক্স ক্যারির থেকে এরকম একটা পজিটিভ ইনিংস দেখলাম আর কি। তিনি মানে ওই মানে হেজেলউডকে একপাশে আগলে রেখেই তিনি নিজেই আর কি বেশিরভাগ বল ফেস করছিলেন। আর তাদের মধ্যে এই যে একটা আর কি শেষমেশ 49 রানের জুটি গড়ে ওঠে, অস্ট্রেলিয়ার স্কোরটা চলে যায় 270-এ। এই 49 রানের মধ্যে অ্যালেক্স ক্যারিরই অবদান একারই হচ্ছে 41 রানের, আর তিনি আর কি নিজের ব্যক্তিগত ওই 74 রান করেন। তো আর কি তাও অস্ট্রেলিয়া কিন্তু পুরো 50 ওভারও খেলতে পারেনি আর কি। যেখানে মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া স্কোরটা 230-40-এর মধ্যেই শেষ হয়ে যাবে, সেখান থেকে ওই 221 থেকে অ্যালেক্স ক্যারি প্রায় একাই নিজের কাঁধের দায়িত্ব নিয়ে রানটাকে নিয়ে গেলেন 270-এ। আর ইংল্যান্ডের বোলাররাও এদিন আর কি পার্টিকুলারলি স্পিনাররা ওই জ্যাকব বেথেল আর আদিল রাশিদ দুটো করে উইকেট নিয়েছেন। ব্রাইডন কার্সও আর কি 3 উইকেট নিয়েছেন, কিন্তু তিনি খুবই আবার এক্সপেন্সিভ ছিলেন, 10 ওভারে তিনি 75 রান বিলিয়ে দিয়েছেন 7.5-এর উপর ইকোনমিতে। তো হোয়াট এভার ইট ইস, অস্ট্রেলিয়া স্কোরটা খুব বেশি কিন্তু তারা যে বড় করতে দিয়েছে সেরকমটাও নয়, যদিও আর কি 270 অব্দিও নিয়ে মানে করতে দেওয়াটা তাদের কিন্তু উচিত হয়নি। তো এরপর যাই হোক ইংল্যান্ড 271 চেস করতে নেমে তারা প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আর কি। ফিলিপ সল্ট তিনি একেবারেই আর কি টাচে নেই, সেই টি20 সিরিজ থেকেই দেখে আসছি তিনি একদম রান করতেই পারছেন না, শুরুতেই তিনি আউট হয়ে গেলেন। এরপর আর কি মানে ইংল্যান্ড বেশ নিয়মিত ব্যবধানেই উইকেট হারাতে থাকে, উইল জ্যাক্সকেও তারপর হারায়, তারপর তাদের ক্যাপ্টেন হ্যারি ব্রুকেরও উইকেটটা চলে যায়। ওখানেও মিচেল স্টার্ক একটা চমৎকার একটা মানে ইন সুইঙ্গিং ডেলিভারিতে তাকে আর কি এলবিডাব্লিউ করে প্যাভিলিয়নে ফেরত পাঠান। তখন ইংল্যান্ডের স্কোর হয়ে গেল 46-3। তো এরপর আর কি ওই ক্রিজে অফ থাকা আর কি অপর ওপেনার বেন ডাকেট আর ওই আরেকদিকে আসা জেমি স্মিথের মধ্যে একটা আর কি ধীরে ধীরে জুটি গড়ে উঠছিল, 19 রানের মতো আর কি তাদের পার্টনারশিপটা হয়েও গেছিলো। ঠিক তখন ওইখানেই আর কি ভাঙন ধরান অস্ট্রেলিয়ার ওই বোলিং অলরাউন্ডার অ্যারন হার্ডি। আর কি এখানে কিছুটা আর কি আনলাকিও বলতে হবে বেন ডাকেটকে। বেন ডাকেট একটা আর কি সামনের দিকে একটা নেগোশিয়েট করে শট খেলেছিলেন, কিন্তু বলটা তার একদম আর কি ব্যাটের নিচে মানে বটম এজ হয়ে আর কি ওই অ্যারন হার্ডির দিকে আর কি যায়, এক প্রকার আর কি কট অ্যান্ড বলেই তাকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন। আর কি অ্যারন হার্ডির ক্যাচটাও কিন্তু দুর্ধর্ষ ক্যাচ ছিল, ওটা এক প্রকার হাফ চান্সের থেকেও কম আর কি চান্সে তিনি ক্যাচটা পিক করেছেন একদম আর কি সামনের দিকে ডাইভে,
এক হাতে। মানে ওই একদম আর কি বোলিং ফলো থ্রুতে ওইভাবে আর কি ক্যাচ নেওয়াটা কিন্তু খুব একটা ইজি কাজ নয়। তো এই যাই হোক ওইখানে আর কি মানে ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল 65-4। এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই লিয়াম লিভিংস্টোনেরও উইকেটটা তুলে নিলেন ওই অ্যারন হার্ডি। একটা আর কি খুবই পুয়ার ডেলিভারি ছিল, একদম ডাউন দ্য লেগের একটা বল, লিভিংস্টোন খোঁচা মেরে বেকার আর কি ওই অ্যালেক্স ক্যারির হাতে জমা পড়লেন। অ্যালেক্স ক্যারিও এখানে একটা কিন্তু দুর্ধর্ষ আর কি লো ডাউন ডাইভিং ক্যাচে একটা আর কি দারুণ ক্যাচ নিয়েছেন আর কি। তখন ইংল্যান্ডের স্কোর হয়ে গেল 65-5। তো আর কি 65 রানের মধ্যেই যখন 5 উইকেট চলে যায় সেখানে আর কি তখন 271 তো অনেক দূরের মনে হচ্ছে। তো এই জায়গাটায় ষষ্ঠ উইকেটে ইংল্যান্ডের তখন ওই কিপার জেমি স্মিথ আর জ্যাকব বেথেলের মধ্যে আবার একটা 55 রানের জুটি গড়ে ওঠে। মূলত এই জুটিটাই ইংল্যান্ডকে তখন ম্যাচে ফেরার স্বপ্ন দেখাচ্ছিল। তারা আর কি বেশ ভালোই আর কি শট নেগোশিয়েট করছিলেন উইকেটের চারপাশে, অস্ট্রেলিয়ার বোলারদেরও আর কি তারা খুব সাবলীলভাবেই সামলাচ্ছিল। কিন্তু আর কি ওই তাদের দলগত 120 রানের মাথাতেই তখন এই জায়গাটায় আর কি উইকেটটা পড়ে যায় ওই জ্যাকব বেথেলের। তিনি আর কি ব্যক্তিগত ওই 25 রান করে প্যাভিলিয়নে ফেরত গেলেন। এরপর আর কি সপ্তম উইকেটে আবার জেমি স্মিথ আর অপর পাশে আসা ওই ব্রাইডন কার্সের মধ্যে আবার একটা 39 রানের জুটি গড়ে ওঠে। ইংল্যান্ডের মূলত এই দুটো পার্টনারশিপই আর কি একটু বড় হয়েছিল। এছাড়া ইংল্যান্ড আর সেইভাবে সারা ইনিংসে আর কোনো বড় পার্টনারশিপই গড়ে তুলতে পারেনি। তো এরপরেই আর কি জেমি স্মিথও আর কি নিজের ব্যক্তিগত 49 রান করে প্যাভিলিয়নে ফেরত গেলেন, 1 রানের জন্য তিনি হাফ সেঞ্চুরিটা ফেলে এলেন। আর আরেকদিকে ওই ব্রাইডন কার্সও আর কি 25 রান করে তিনিও আউট হয়ে গেলেন। তো এই দুজনের উইকেট চলে যাওয়ার পর আর ইংল্যান্ডের সেইভাবে আশা কোনোই ছিল না, মানে তারাই তো আর কি শেষ ভরসা ছিল। তো এরপর শেষের দিকে আর কি আদিল রশিদ 27 রান করে কিছুটা আর কি নিজের মতো করে চেষ্টা করলো। তো আর কি যেহেতু পার্টনার আর সেইভাবে ছিল না আর কি তাকে আর কেউ সাপোর্ট দিতে পারেনি, ফলে ইংল্যান্ডের স্কোরটা আর কি শেষ হয়ে গেল 202 রানে। অস্ট্রেলিয়ার টিমে এদিন কামব্যাক করেছিলেন মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, হেজেলউড। তো আর কি মানে ম্যাক্সওয়েল ব্যাটিংয়ে সেইভাবে অবদান রাখতে না পারলেও তিনি কিন্তু এই ইংল্যান্ডের ইনিংসে দুইটা ভাইটাল উইকেট কিন্তু নিয়েছেন। মেনলি ওই জেমি স্মিথ আর জ্যাকব বেথেলের ওই পার্টনারশিপটা কিন্তু ওই ম্যাক্সওয়েলই ভেঙেছেন, যেটা আর কি ভয়ঙ্কর হয়ে উঠছিল। আর অপরদিকে মিচেল স্টার্কও 3টা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন আর হেজেলউডও 2 উইকেট পেয়েছেন। তো আর কি দেখতে গেলে মানে অস্ট্রেলিয়া এই ম্যাচটা কিন্তু আর মানে প্রথমে আর কি তারা যেভাবে ইনিংসটা শুরু করেছিল তখন আর কি মনে হচ্ছিল যে তাদের এই হারটা জাস্ট সময়ের অপেক্ষা। মানে আগের দিন তারা যেভাবে আর কি ওই 315 রান চেস করে দিয়েছিল আর কি প্রায় 6 ওভার হাতে রেখেই, সেই দিন আর কি এখানে আর কি টোটাল ইনিংসে তারা 300 মানে টপকাতে পারেনি। 300 তো অনেক দূরের কথা, এক সময় তো মনে হচ্ছিল 250 হবে না। ওই শেষ উইকেটে ওই অ্যালেক্স ক্যারি আর কি ওই একার ক্যারিশমাতে তিনি স্কোরটাকে 270-এ নিয়ে গেছেন। তো আর কি সেদিক থেকে দেখতে গেলে প্রথম ইনিংসের পর মনেই হচ্ছিল ইংল্যান্ড অনায়াসেই বোধহয় ম্যাচটা জিতে যাবে। তো সেই পার্টিকুলার জায়গা থেকে অস্ট্রেলিয়া বোলাররা দুর্ধর্ষভাবে কামব্যাক করে ইংল্যান্ডের পুরো মুখের গ্রাসটা একেবারে তারা নিজেদের দিকে নিয়ে নিল ছিনিয়ে। তো এই ম্যাচে আমার কাছে যেটা টার্নিং পয়েন্ট মনে হচ্ছে সব কিছু পেরিয়ে, সেটা হচ্ছে ওই অস্ট্রেলিয়ার ওই লাস্ট উইকেটের যে পার্টনারশিপ অ্যালেক্স ক্যারি আর ওই হেজেলউডের মধ্যে যে 49 রানের জুটিটা হয়েছিল, মূলত ওর বেশিরভাগ অবদানটা ওই অ্যালেক্স ক্যারিরই ছিল। আর তার ওই আর কি 74 রানের যে ইনিংস, কারণ এই মানে পার্টনারশিপটা যদি না হতো অস্ট্রেলিয়ার স্কোরটা ওই 230-এর মধ্যেও শেষ হলেও হতে পারতো। ইংল্যান্ড কিন্তু শেষমেশ 202 অবধি চলে গেছিল। যদি তাদের টার্গেটটা ওই 230 বা 35-এর মধ্যে থাকতো তাহলে কিন্তু তারা ডেফিনেটলি ডিফারেন্ট অ্যাপ্রোচে ব্যাটিং করতো, একটু আর কি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতো, ফলে তারা কিন্তু ম্যাচটা বের করে নিলেও নিতে পারতো। তো এই কারণেই আমি বলছি এই সব কিছু পেরিয়ে আমার কাছে ওই লাস্ট উইকেটে অ্যালেক্স ক্যারি আর হেজেলউড, পার্টিকুলারলি ওই অ্যালেক্স ক্যারি যে আর কি 49 রানটা যোগ করলেন, সেটাই আমার কাছে এই ইংল্যান্ড অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচের টার্নিং পয়েন্ট। আপনার কাছেও কি এটাই টার্নিং পয়েন্ট মনে হচ্ছে নাকি আপনার মতামত অন্য কিছু? কমেন্ট করে জানাবেন নাকি।